আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন জেলায় পাম্পে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা, তেল না পেয়ে নাটোরে সড়ক অবরোধ, নোয়াখালীতে ফিলিং স্টেশনে ভাঙচুর। 50 লাখ টাকা মুক্তিপণ দিয়েও বাঁচতে পারলেন না মাদারীপুরের জহুরুল। ইউরোপের কথা বলে লিবিয়ায় নিয়ে দালাল চক্রের নির্যাতন, পরিবারের শোকের মাতম। বিল হিসেবে পাশ হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল হলে সংস্কারের ভবিষ্যৎ নিয়ে পাল্টাপাল্টি মত আইনজীবীদের। লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত, মরদেহ ফেরাতে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। জ্বালানি তেল নিয়ে হাহাকার থামছেই না। আজও ভোর থেকে বিভিন্ন জেলার পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, আবার তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ অনেক ফিলিং স্টেশন। তেল না পেয়ে সড়ক অবরোধ, মারামারির মতো ঘটনাও ঘটেছে। জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, রাস্তা বন্ধ থাকায় ভোগান্তি সাধারণ মানুষেরও। স্থানীয়রা জানায় নাটোরের বড়াই গ্রামে পাটোয়ারি ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা। এক পর্যায়ে পাশের সড়কে অবস্থান নেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রশাসনের লোকজন। আলোচনার পর শান্ত হয় পরিস্থিতি। তদন্তে উঠে আসে তদারকির দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাকে না জানিয়ে রাতের আধারে পাম্পের লোকজন গোপনে 2600 লিটার পেট্রোল বিক্রি করেছে। পরে পাম্প কর্তৃপক্ষকে 50,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তাদের মেশিনটি নষ্ট হয়েছিল গত 6 তারিখে এবং গত রাতে সেটি ঠিক করা হয়েছে, কিন্তু ঠিক করার পরেও তারা আমাদের ট্যাগ অফিসারের কাছে এটি অবহিত করেনি বা আমাদেরকেও জানায়নি। না জানিয়ে তাদের যে তেলের মজুদ ছিল প্রায় 3700 লিটার, সেটি তারা গত রাতে তার মধ্যে থেকে প্রায় 2600 লিটার তেল বিক্রি করেছে, সেটা উপজেলা প্রশাসন এবং ট্যাগ অফিসার কাউকে না জানিয়ে। তেল নেয়ার জন্য সিরিয়ালকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নাটোর শহরের একটি পাম্পে। মারামারিতে আহত হন 2 জন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেওয়া হয়। নোয়াখালীর সুবর্ণচরে একটি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্টেশন কর্তৃপক্ষ জানায় তেল শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিলে হঠাৎই ভাঙচুর ও লুটপাট চালানো হয় পাম্পে। এ সময় 2 জনকে আটক করে পুলিশে দেয়া হয়। চাহিদার তুলনায় অনেক কম সরবরাহের কারণে রংপুর বিভাগের 8 জেলার পাম্পগুলোর চিত্র পাল্টায়নি। সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। তেল আসার খবর পেলে পাম্পে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগেও কাটেনি সংকট তেলের জন্য। ভাগ্যের চাকা ঘোরাতে ইউরোপের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের কৃষক জহুরুল, কিন্তু দালাল চক্রের প্রতারণার ফাঁদে পড়ে হয়েছেন নির্যাতনের শিকার। পরে লিবিয়াতে বন্দী অবস্থায় মৃত্যু হয় তার। সংবাদ পাওয়ার পর থেকে পরিবারে চলছে শোকের মাতম। এদিকে ঘটনার পর থেকে পরিবার নিয়ে লাপাত্তা দালাল চক্র। জহুরুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। পরিবারের সচ্ছলতা নিশ্চিত করতে ইউরোপের উদ্দেশ্যে ঘর ছেড়েছিলেন এই যুবকরা, কিন্তু সেই শখই পরিণত হয়েছে দুঃস্বপ্নে। সন্ত্রাসীদের হাতে বন্দী হয়ে নির্মম নির্যাতনের শিকার তারা। এদের মধ্যে একজন মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ দুয়াশার গ্রামের কৃষক জহুরুল ইসলাম। জানা যায় প্রায় 5 মাস আগে ইতালি যেতে বাড়ি ছাড়েন কৃষক জহিরুল। গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে পাশের দলু গ্রামের দালাল জাকির মাতুব্বরের হাতে 25 লাখ টাকা তুলে দেওয়ার সমঝোতা হয়। তবে বাড়ি ছাড়ার পর সুর পাল্টে যায় দালাল চক্রের। স্বজনদের অভিযোগ, সৌদি আরব হয়ে প্রথমে লিবিয়ায় পৌঁছান জহুরুল। সেখানে একই উপজেলার তারেক মণ্ডলের বন্দিশালায় আটকে রাখা হয় তাকে। এরপর নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে কয়েক ধাপে আদায় করা হয় 50 লাখ টাকা। পরবর্তীতে আরও মুক্তিপণের জন্য নির্যাতনের মাত্রা বাড়ালে মৃত্যুর কোলে ঢলে পড়েন জহুরুল। সেই খবরে দিশেহারা স্বজনরা। আমার কিভাবে মারলো, কত করে না দিলাম, তবে আমার বাবার মারতে লেগে গেছি। জাকির ইটালি গেছে, ইটালি যাওয়ার পর ওই তারেকের লগে ও শেয়ারে এই মাফিয়া কাজ করে এবং এই তথ্য কইরা এই বিক্রান্ত কইরা আমার ছোট ভাইরে ওরা মেরে ফেলাইছে। সর্বমোট আমাদের কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবারও টাকা আদায় করতে চাইতেছিল, আমরা টাকা দেই নাই, না দেওয়ার কারণে আর নির্যাতন করে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী সংসদে পাশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই আইনটি সংসদে উত্থাপন করলে সর্বসম্মত কণ্ঠভোটে এটি পাশ হয়। এর ফলে এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। দলটি নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনতে পারবে। এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। কোনো নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলে রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি ভুলুণ্ঠিত হওয়ার শঙ্কা করছেন কেউ কেউ। বিশেষত বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান সংস্কার কমিশনের সদস্যরা। তাদের মতে অনিশ্চয়তায় পড়বে মানবাধিকার ও গুম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির ভবিষ্যৎ। তবে বিপরীত মত সরকারপন্থী আইনজীবীদের। তাদের দৃষ্টিতে ত্রুটিপূর্ণ অধ্যাদেশ বাতিল সংস্কারে প্রভাব ফেলবে না। বিচার বিভাগের স্বাধীনতা বিচারকদের মানসিকতার উপর নির্ভর করে বলেও মনে করেন তারা। রাজনৈতিক পালাবদলে বদলে যাবে না বিচারকের আদেশ, আবার সিদ্ধান্ত ক্ষমতার বিপরীতে গেলেও ঝুঁকিতে পড়বেন না বিচারক। গণমানুষের এমন চাওয়া অনেক দিনের। বিচার বিভাগের স্বাধীনতার লক্ষ্যে পৃথক সচিবালয় ও নিয়োগের লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। মঙ্গলবার রাতে উপজেলার ধবলগুড়ি সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতরাতে কয়েকজন সীমান্ত এলাকায় যায়। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছড়ে বিএসএফের 156 ব্যাটালিয়নের 7 গ্রাম ক্যাম্পের টহল দল। ঘটনাস্থলে মারা যান আলী হোসেন নামে এক ব্যক্তি। পরে তার মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আলী হোসেনের বাড়ি পূর্ব পানিয়াটারি গ্রামে। এই ঘটনায় আহত হন 2 জন। বর্ডার গার্ড বাংলাদেশ 61 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, দুপুরে বিএসএফ এর সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। এতে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। হত্যার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করে বিএসএফ। মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। আজকে কিছুক্ষণ আগে তাদের পতাকা বৈঠক শেষ হলে এই পতাকা বৈঠকে কিন্তু ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। সেখানে আর বিএসএফ বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছেন এই হত্যার প্রতিবাদ জানিয়েছেন। জানানোর পরে বিএসএফ দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে লাশ ফেরত দেওয়া হবে, লাশ ফেরতের প্রক্রিয়া চলছে। তার আগে একটু আপনাকে জানিয়ে রাখি যে আসলে 7-8 জন, এই আলী হোসেন সহ 7-8 জন সীমান্তে গেলে সেখানে কিন্তু আর বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আর সেখানেই কিন্তু আলী হোসেন আহত হয়ে পড়ে যান। তাকে সেখান থেকে বিএসএফ সদস্য